আচ্ছা, খেয়াল করো কি বলছিলাম বলো তো, যে এটা হচ্ছে তোমার একটা সেলসিয়াস থার্মোমিটার, এটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, এটা হচ্ছে কেলভিন স্কেল, আর এটা হচ্ছে একটা র্যান্ডম, ঠিক আছে, থার্মোমিটার। হ্যাঁ। তো এখন প্রত্যেকটা থার্মোমিটার হচ্ছে একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট আর এটাকে বলবো হচ্ছে বয়লিং পয়েন্ট। নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে মেল্টিং পয়েন্ট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বয়লিং পয়েন্ট। সেলসিয়াসে আহ, নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় হচ্ছে তোমার 0 ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক ধরা হয় 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ফারেনহাইটে এটা ধরা হয় 32 ডিগ্রি আর এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আর কেলভিন স্কেল এটা হচ্ছে 273 কেলভিন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। আচ্ছা, এখন তুমি হচ্ছে এখানে একটা লাইন ড্র করো, ঠিক আছে। এখানে হচ্ছে ধরো যে তুমি তোমার কাছে যে র্যান্ডম একটা থার্মোমিটার আছে, ধরো যে তোমার তৈরি করা একটা থার্মোমিটার, সেটার যে তাপমাত্রা এখানে এই বরাবর সেটা হচ্ছে থিটা। সেলসিয়াস স্কেলে সেটা এই বরাবর হচ্ছে সি, ফারেনহাইট স্কেলে এফ, কেলভিন স্কেলে কে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা অনুপাতের সম্পর্ক তৈরি করতে পারি। সেটা কি? দেখো, চিন্তা করে থিটা মাইনাস এম বাই হচ্ছে বি মাইনাস এম। এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট সবার ক্ষেত্রে, মানে হচ্ছে থিটা হচ্ছে তাপমাত্রা, এমটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, বি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এমটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলে এটা কত আসবে? C-0 বাই আছে F-32 বাই হচ্ছে 212 - 32 ডিগ্রি। আচ্ছা, আর এটা হচ্ছে K-273 বাই 373 মাইনাস 273। তো আলটিমেটলি দেখো, এই সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেলের মধ্যে আমরা একটা সম্পর্ক দাঁড়া করাতে পারি এইভাবে: C/5 = -32/9 = K-273/5, ঠিক আছে। আবার আরেকটা সম্পর্ক দাঁড়া করানো যায়, সেটা হচ্ছে K = C+273, ঠিক আছে। আচ্ছা, তোমার তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে চিন্তা করো, তোমার সেন্টিগ্রেড স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তার মানে তুমি বলতে পারো হ্যাঁ। তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে আর কি, ডেল থিটা যদি হয় সেক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট = 100 কেলভিন। বুঝে গেছে? এটা হচ্ছে হুম। তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে, মানে দুইটা তাপমাত্রার ডিফারেন্সের ক্ষেত্রে। মানে আহ, যেটা বলতে পারো যে তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে তুমি বলতে পারো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্য ইকুয়াল টু হচ্ছে 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য ইকুয়াল টু হচ্ছে 1.8 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্য। তাহলে এটা থেকে তুমি হচ্ছে থার্মোমিটারের যে কোনো ম্যাথই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের টপিকে যাই। এটা আশা করি বুঝতে পারছো। পরের টপিকটা হচ্ছে তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা খুবই মানে, আচ্ছা, ফার্স্ট লর আগে আরেকটা আছে, এটা হচ্ছে জিরোথ ল অফ অন্যতম। থার্মোডাইনামিক্স। হুম। তো এটা খুবই সিম্পল, এটা হচ্ছে বলতে পারো যে থার্মোমিটারের প্রিন্সিপাল আর কি। হুম। আচ্ছা, আমি একটা জিনিসটা বুঝাই। তিনটা বস্তু মনে করো পরস্পরের সংস্পর্শে আছে, ঠিক আছে। তিনটা বস্তু পরস্পরের সংস্পর্শে আছে, তাপীয় সংস্পর্শে আছে, ঠিক আছে। তো ধরো যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটা বস্তু ABC। এখন আমি ধরলাম যে এ আর সি তাপীয় সমঅবস্থায় আছে। তাপীয় সমঅবস্থা বলতে কি বুঝি? তাপীয় সমঅবস্থা বলতে বুঝি যে দুইটা তাপমাত্রা কি সমান। TA = TC, এই বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রা সমান। আবার হচ্ছে ধরলাম যে A এবং B তাপীয় সমঅবস্থায় আছে, তার মানে কি TA = TB। তাহলে অ্যাকর্ডিং টু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমি বলতে পারি যে
অতএব বি এবং সিও কি আছে, তাপীয় সমাবস্থায় আছে, অর্থাৎ বি এর তাপমাত্রা সি এর তাপমাত্রা সমান। আচ্ছা, এটা সহজ কথা, এটা হচ্ছে একটা থার্মোমিটারের প্রিন্সিপাল। তো বিষয়টা হচ্ছে, মনে করো যে আমরা যখন আমরা শরীরের তাপমাত্রা মাপি, সেটা তো ফারেনহাইট স্কেল দিয়ে মাপি, তাই না? ফারেনহাইটে কত আসে, হ্যাঁ। 98 বা 97 এইরকম। তো যখন মনে করো যে থার্মোমিটারটাকে শরীরের সংস্পর্শে আনা হয়, তখন আসলে কি হয়, থার্মোমিটার এবং তোমার শরীর, হ্যাঁ, একটা তাপীয় অবস্থায় চলে আসে। ফলে তোমার শরীরে যে তাপমাত্রা, থার্মোমিটার কি ওই তাপ টেম্পারেচারটাই শো করে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাপ এবং তাপমাত্রার পার্থক্য এটা নিশ্চয়ই বুঝো। তাপমাত্রা আসলে কি নির্দেশ করে? তাপমাত্রা আসলে নির্দেশ করে যে কোন একটা বস্তু, ঠিক আছে, দুইটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে মানে হিটের ফ্লোটা কোন দিকে হবে। মনে করো যে এটা একটা বস্তু আছে, এটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা বস্তু আনলা যেটা উষ্ণ, মানে টেম্পারেচার বেশি, হুম। ধরো যেটা হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই দুটাকে যদি তাপীয় সংস্পর্শে আনা হয়, হুম, তাহলে বলো তো হিটটা, এটা হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, T1, এটা হচ্ছে T2। এখন তাপীয় সংস্পর্শে আনলে হিটটা কোন দিকে যাবে? অবশ্যই হিটটা হচ্ছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যাবে। ঠিক আছে, দিকে, হাই থেকে লো এর হুম। দিকে আছে। আচ্ছা, যেমন হচ্ছে চিন্তা করো যে ভোল্টেজের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ সবসময় উচ্চ বিভব থেকে, হাই ভোল্টেজ থেকে কোথায় যায়, লো ভোল্টেজের দিকে যায়, নিম্ন কারেন্টটা দিকে। আর কি, কারেন্টটা, কারেন্ট সবসময় হাই হ্যাঁ। ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। আবার মনে করো যে পানি প্রবাহ, হ্যাঁ, সবসময় কি, মানে হ্যাঁ, উচ্চ স্থান থেকে নিচু স্থানের দিকে যায়। এরকম হিটটা হচ্ছে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে যায়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়বো। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আচ্ছা, এটাকে ক্ষুদ্র পরিবর্তন হিসেবে চিন্তা করলে এভাবে বলতে পারো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো যে কোনটা আসলে কি নির্দেশ করে। আচ্ছা, তো এটা খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট আমরা মাথায় সব সময় একটা, তোমার হচ্ছে একটা ফিগার কল্পনা করবা। ঠিক আছে, একটা, সেটা হচ্ছে এরকম মনে করো একটা সিস্টেম চিন্তা করবা। সিস্টেম বলতে আমরা কি বুঝি? সিস্টেম বলতে আমরা বুঝি, মনে করো একটা আবদ্ধ একটা গ্যাস, এখানে কিছু গ্যাস আছে, হ্যাঁ, এই গ্যাসটা হচ্ছে একটা আবদ্ধ সিস্টেমে আছে। ঠিক আছে, এটা হচ্ছে পিস্টন দ্বারা, পিস্টন, এখানে একটা হুম। ভর যুক্ত আছে, এটা হচ্ছে পিস্টন। একটা পিস্টনের মধ্যে, একটা সিলিন্ডারের মধ্যে একটা কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ আছে। এখন এই অবস্থায় কি করা হলো, এই অবস্থায় মনে করো বাহির থেকে, এটা হচ্ছে একটা সিস্টেম, তাই না? তো হুম। বাহির থেকে সিস্টেমের উপর হচ্ছে তাপ দেওয়া হইলো। ঠিক আছে, ফলে কি হবে, এই সিস্টেমটা হচ্ছে এই তাপটা শোষণ করবে। ফলে কি হবে, শোষণ করার ফলে এই অণুগুলোর হচ্ছে গতিশক্তি বেড়ে যাবে, তাই না? গতিশক্তি বেড়ে যাবে, হুম। প্লাস হচ্ছে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এই ধরো যে সিস্টেমের যে ভলিউমটা, আগে পিস্টনটা ছিল এই অবস্থানে ইনিশিয়ালি, ফাইনালি হচ্ছে এটা, মানে আয়তন বৃদ্ধি পেয়ে হচ্ছে এটা কোথায় চলে যাবে, সেকেন্ড পজিশনে। ঠিক আছে, হ্যাঁ। পজিশন 1, পজিশন 2। তার মানে এখানে দুইটা ঘটনা, তিনটা ঘটনা হয়েছে। একটা হচ্ছে সিস্টেমটা কিছু পরিমাণ তাপ শোষণ করছে, তাই না? তুমি হ্যাঁ, ডেল কিছু কিউ পরিমাণ কে তাপ বলতে পারো শোষিত তাপ। ঠিক আছে, শোষিত তাপ, সিস্টেম কর্তৃক শোষিত তাপ। আহ, তারপরে হচ্ছে তাপ শক্তি শোষণ করবে, এই শোষিত তাপটা কয়টা কাজে ব্যয় হয়েছে, দুইটা কাজে ব্যয় হয়েছে। সেটা হচ্ছে এই যে সিস্টেমের হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। সহজ কথায় বলতে গেলে এটা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এটাকে বলবো ডেল ইউ,
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, এবং এটার প্রভাবটা কি? এটার প্রভাবটা হচ্ছে তোমার টেম্পারেচার বৃদ্ধি পাইছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হয়েছে, সিস্টেম কর্তৃক কিছুটা কাজ সম্পাদিত হয়েছে। সিস্টেম কর্তৃক কৃত কাজ। ঠিক আছে, সিস্টেম কর্তৃক কৃত কাজ। এই কাজ করার ফলে কি হয়েছে, সিস্টেমের আয়তনটা, গ্যাসের যে আয়তন আছে সেটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আচ্ছা, তো এখন এই জিনিসগুলোকে আমরা আমরা বলি না যে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে, নেগেটিভ থিঙ্কিং না করতে, তাই না? চিন্তা করব যে থিঙ্ক পজিটিভ, আমরা থিঙ্ক পজিটিভ চিন্তা পজিটিভ। করবো সবসময়। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবো যে থিঙ্ক পজিটিভ। পজিটিভ জিনিসটা কিরকম, যে একটা সিস্টেম তাপ শক্তি শোষণ করবে। ঠিক আছে, তাহলে কিউটা হচ্ছে পজিটিভ। ফলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখন হচ্ছে আচ্ছা। কি হবে, ইউটা হবে পজিটিভ। আর সিস্টেম এর হুম, ফলে প্লাস কি হবে, সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে, মানে সিস্টেম কর্তৃক কৃতকাজ হবে, সিস্টেমের আয়তন হুম। বৃদ্ধি হবে। তখন ডাব্লিউটা কি হবে, পজিটিভ। আচ্ছা, এখন যদি এটার উল্টা ঘটনা ঘটে, হ্যাঁ, সিস্টেম যদি তাপ হারায় তাহলে কিউ নেগেটিভ হবে, আর তাপমাত্রা যদি কমে ইউ নেগেটিভ হবে। আর সিস্টেম কর্তৃক কৃতকাজ না হইলে, মানে সিস্টেমের সিস্টেমের উপর উপর কৃতকাজ থেকে হইলে, কথা বলে। মানে তুমি চিন্তা করো একটা প্রেসার দিলে কি হবে, গ্যাসটা সংকুচিত হবে, সিস্টেমের আয়তন হ্রাস পাবে। সেক্ষেত্রে অর্থাৎ সিস্টেমের উপর কৃতকাজ হলে ডাব্লিউটা হবে নেগেটিভ। আচ্ছা, এখন যদি একটা সমুষ্ণ প্রক্রিয়া হয়, অর্থাৎ মনে করো সিস্টেমের তাপ শক্তির তাপের কোন তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে কি হবে, তাহলে ডেল ইউ মানে জিরো হবে। আর যদি সিস্টেমের আয়তনের পরিবর্তন না হয়, তাহলে কি তো কাজ ধরে হবে? আর যদি সিস্টেম কোনো তাপ শক্তি শোষণ বা বর্জন না করে, ডেল কিউ জিরো। বুঝে গেছে জিনিসটা? এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ডেল কিউ অলওয়েজ কি হুম, হয়, জিরো হয়। আচ্ছা, হুম। সংক্ষেপে জিনিসটা আমি এভাবে বলি যে কিউ পজিটিভ কখন, জিরো কখন, নেগেটিভ কখন, ইউ পজিটিভ কখন, জিরো কখন, নেগেটিভ কখন, তারপর হচ্ছে ডেল ডাব্লিউ, ডেল ভি, ডেল ডাব্লিউ যেটা, এটা হচ্ছে পজিটিভ কখন, জিরো কখন, নেগেটিভ কখন। আচ্ছা, কিউ পজিটিভ কখন, যখন সিস্টেম সিস্টেম তাপ কি করে, শোষণ করে, তখন হচ্ছে ডেল কিউ পজিটিভ। আর সিস্টেম তাপ হচ্ছে কি করে, বর্জন করে। ঠিক আছে, তখন হচ্ছে ডেল কিউ নেগেটিভ। আর যদি সিস্টেম তাপ শক্তি শোষণও করে না, বর্জনও করে না, তখন হচ্ছে, হ্যাঁ, শোষণ বা বর্জন করে না, তখন হচ্ছে ডেল কিউ জিরো। আচ্ছা, এখন আসলে ডেল ইউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা পজিটিভ। কখন পজিটিভ, যখন সিস্টেমের তাপমাত্রা, টেম্পারেচার বৃদ্ধি পায়, তখন হচ্ছে ডেল ইউ পজিটিভ। যখন তাপমাত্রা হ্রাস পায়, তখন হচ্ছে ডেল ইউ নেগেটিভ। আর যখন তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, মানে সমুষ্ণ প্রক্রিয়া, তখন হচ্ছে তখন ডেল ইউ জিরো। জিরো পায় না। এরপর আসলে কৃতকাজ। কৃতকাজ কখন তোমার হচ্ছে জিরো হবে, যখন আয়তনের আয়তনের কোনো পরিবর্তনে পরিবর্তন। জিরো। কথা বোঝা গেছে? আর যখন পজিটিভ হবে কখন, আয়তন বৃদ্ধি পেলে। কখন আয়তন বৃদ্ধি পেলে? আয়তন কখন বৃদ্ধি হবে, যখন সিস্টেম কাজ করবে। সহজ কথায় আয়তনটা কি পাবে, বৃদ্ধি পাবে। আর ডেল কিউ নেগেটিভ হবে কখন, যখন তুমি মানে বাইরে থেকে সিস্টেমের মানে উপর কাজ সিস্টেমের একটা করবে। বল প্রয়োগ করবে, ফলে সিস্টেমের উপর কাজ হবে। ঠিক আছে, সিস্টেম এর উপর কাজ হলে, ঠিক আছে,
মানে তুমি একটা সিস্টেমের উপর বল প্রয়োগ করলা, প্রেসার দিলা, ইনক্রিজ করলা, তাহলে সিস্টেমের ভলিউমটা কি হবে? সংকুচিত হবে। তখন হচ্ছে ডেল ডাব্লিউটা নেগেটিভ। আচ্ছা। আচ্ছা, এখানে দেখো, চিন্তা করে জিরো গুলো চিন্তা করো, জিরো গুলো চিন্তা করো। আহ, এখানে ডেল কিউ জিরো, তাই না? ডেল কিউ জিরো হইলে পরে আমি বলতে পারি যে এখানে যদি ডেল কিউ জিরো বসাই, তাহলে কি হ্যাঁ, হ্যাঁ। আসে? তাহলে আমি বলতে পারি যে এখানে যদি ডেল কিউটা যদি জিরো বসাই, হ্যাঁ, তাহলে বলতে পারি যে ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ। হ্যাঁ, এটার মিনিংটা কি? মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ এটার বিষয়টা হচ্ছে, দেখো ইউ পজিটিভ, কিন্তু মানে কৃতকাজ যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে হ্যাঁ, ডেল ইউ নেগেটিভ। মানে কি? সিস্টেম কাজ করবে, মানে সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে। সিস্টেমের আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে চিন্তা করো যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যদি আয়তন হ্রাস আয়তন বৃদ্ধি পায়, আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রা কিন্তু হ্রাস পায়। আচ্ছা, এটা গেল। ঠিক জানি। আছে, কারণ ডেল কিউ যদি পজিটিভ হয়, সিস্টেম যদি তাপ শক্তি শোষণ বা বর্জন না করে, তাহলে সিস্টেমের আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পাবে। আচ্ছা, এবার চিন্তা করো ডেল ইউ যদি জিরো হয়, অর্থাৎ সিস্টেমের মানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে বলো যে সমষ্ণ প্রক্রিয়া আসলে কি হয়? এখানে যদি জিরো বসাই, তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, অর্থাৎ সিস্টেম কর্তৃকৃত কাজের সমস্ত টুকুই হচ্ছে আয়তন বৃদ্ধি করতে ব্যয় হয়। ঠিক আছে, এখানে টেম্পারেচারের পরিবর্তন জিরো। এরপর চিন্তা করো কৃতকাজ যদি জিরো হয়, অর্থাৎ সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, অর্থাৎ হ্যাঁ, সিস্টেম কর্তৃক কৃত কাজের সম্পূর্ণটুকুই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করতে ব্যয় হবে। সিস্টেম কর্তৃক কৃত কাজের কি সম্পূর্ণ অংশটুকুই সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করতে ব্যয় হবে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শেষ হইলো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে কৃত কাজ বের করতে। ঠিক আছে, তো সেটা বোঝার আগে হ্যাঁ। আমাদের চার রকম সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, চার ধরনের সিস্টেম। দেখো, আমরা চার রকম সিস্টেমের সাথে পরিচিত। ঠিক আছে, একটা হচ্ছে আমরা কি বলি, প্রক্রিয়া আর কি, থার্মোডাইনামিক্স প্রক্রিয়া। একটা হচ্ছে সমষ্ণ সমষ্ণ প্রক্রিয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, যে হঠাৎ পরিবর্তন ঘটে, রুদ্রতাপীয় প্রক্রিয়া। তারপরে হচ্ছে আরেকটা কি আছে, সম আয়তন প্রক্রিয়া। ঠিক আছে, আরেকটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এই চার ধরনের সিস্টেম সম্পর্কে আমরা জানি। এখন আমাদের কাজ হচ্ছে এই সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ কত, রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ কত, সম আয়তন প্রক্রিয়ার কৃতকাজ কত, সমচাপীয় প্রক্রিয়ার কৃতকাজ করো, মানে চারটা সিস্টেমে কৃতকাজ হিসাব করা। আচ্ছা, তাহলে এর আগে হচ্ছে আমরা আরো দুইটা টার্ম জানবো।
সেটা হচ্ছে, এটার সাথে তুমি পরিচিত, সেটা হচ্ছে সিপি। সিপি কি? একটা হচ্ছে যে সিবি কি। আচ্ছা, দেখে। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর সিভি হচ্ছে স্থির আপেক্ষিক তাপ। আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এটাকে আমরা আসলে ডিফাইন করতে পারি এভাবে। সিপিটাকে এভাবে ডিফাইন করতে পারি: চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয়। আমি আবার বলতেছি, চাপ স্থির রেখে, হ্যাঁ, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয়, যতটুকু কাজ করতে হয়, সেটা হচ্ছে সিবি, হ্যাঁ। সিপি। হ্যাঁ, তাহলে সিভিটা কি? সিম্পল, আয়তন স্থির রেখে, আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয়, সেটা কি? সিভি। হ্যাঁ। তাহলে এখন বলো তো যে সিপি আর সিভির জি। মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এখন কোনটা বড়? আমি একটু সহজভাবে হ্যাঁ। বুঝাই, ঠিক আছে? জাস্ট তুমি চিন্তা করবা তাপগতিবিদ্যার ফার্স্ট ল। ফার্স্ট লটা কি? এই যে, কি ছিল? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? হুম। অর্থাৎ শোষিত জি। তাপের আহ, দুইটা কাজে ব্যয় হবে, একটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করতে আর একটা কি আয়তন বৃদ্ধি করতে। আচ্ছা, এখন দেখো চিন্তা করে, এই যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটছে কি হুম। স্থির চাপে। অর্থাৎ এখানে একই সাথে দুইটা জিনিসের চেঞ্জ হয়েছে, তাপমাত্রাও চেঞ্জ হয়েছে, আয়তনও বৃদ্ধি পেয়েছে। তাহলে তুমি মনে করো যে একটা সিস্টেম 500 জুল তাপ শক্তি শোষণ করলো। হুম, তাহলে এই 500 জুল তাপ শক্তি দুইটা কাজে ব্যয় হবে। 200 জুল শক্তি মনে করো ব্যয় হইলো হচ্ছে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করতে, আর হচ্ছে 300 জুল শক্তি ব্যয় হইলো হচ্ছে সিস্টেমের আয়তন বৃদ্ধি করতে। তাহলে কতটুকু কাজ করতে হচ্ছে সিস্টেমকে এখানে? সিপি কিন্তু হচ্ছে 300। আচ্ছা, আহ, না, এটা সবসময় কম হয় আর কি। ধরো যেটা হচ্ছে, এটা হচ্ছে 200, এটা হচ্ছে মনে করো, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 200। মনে করো যে তুমি শুধুমাত্র সিস্টেমের হচ্ছে অনলি, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি করতে চাও, মানে দেখো, সিবি যখন আমরা আলোচনা করব তখন আয়তনটা কি স্থির। হ্যাঁ, তাহলে স্থির। আয়তন স্থির এখন হইলে স্থির। আমি যদি সিস্টেমের উপর জাস্ট 300 জুল তাপ শক্তি, সিস্টেমটা যদি 300 জুল তাপ শক্তি শোষণ করে, তাহলে শোষিত তাপের সবটুকু হচ্ছে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করতে ব্যয় হবে। কাজে আর এখানে কৃতকাজ তাপমাত্রা বৃদ্ধি শূন্য, করতে পারে। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ। কৃতকাজ এখানে কত? শূন্য। ঠিক আছে, তাহলে এখন বলো যে মানে কোন ক্ষেত্রে হ্যাঁ। শোষিত তাপটা বেশি? একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে মানে কোন ক্ষেত্রে আর কি তোমার তাপ শক্তি বেশি শোষণ করা লাগতেছে?
স্থির চাপে, স্থির চাপ। তাহলে এখন আর বুঝলাম সিপিটা বড়, তাই না? সিপিটা সিবির থেকে বড়। তাহলে বড় হলে এই দুইটা ডিফারেন্স হুম। কত? এই দুইটা ডিফারেন্স অলওয়েজ কনস্ট্যান্ট। এই ডিফারেন্সটার নাম আমরা কি আরেকটা নামে ডাকি, আরেকটা মানে দুইটা বিয়োগ কনস্ট্যান্টের বিয়োগফল তো আরেকটা কনস্ট্যান্ট, তাই না? এটা এটাকে আমরা আর বলি। আর হুম। এর নাম হচ্ছে আমরা এটার সাথে আগে থেকেই পরিচিত, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? মোলার বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে? ধ্রুবক। মোলার আপেক্ষিক তাপ হুম। অথবা সার্বজনীন গ্যাস ধ্রুবক কত সেটা? 8.31 জুল পার মোল পার কেলভিন। বা এটাকে কেলভিন। লিটার অ্যাটমসফিয়ারকে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। কেলভিন। মানে কি, যে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয়। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা একটা কনস্ট্যান্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গামা। গামাটা হচ্ছে আপেক্ষিক তাপ সহক, স্পেসিফিক হিট রেশিও। ঠিক আছে? আপেক্ষিক তাপ সহক, স্পেসিফিক হিট রেশিও। এই জিনিসটা কি? গামা ইকুয়াল টু হচ্ছে সিপি বাই সিবি। তাহলে সিপিটা বড়, তাহলে গামার ভ্যালুটা কি হবে? একের থেকে বড়, তাই না? গামার ভ্যালুটা কিন্তু একের থেকে হ্যাঁ। বড়, কারণ সিপিটা বড়। আচ্ছা, তো এখন আমরা জানি হচ্ছে আবার, তো আমরা জানি হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে আমি লিখতে পারি না এভাবে, হ্যাঁ। সিপি মাইনাস মানে সিপি ইকুয়াল টু গামা সিবি, গামা সিবি মাইনাস সিবি ইকুয়াল টু আর। তাহলে সিবি যদি কমন নেই, তাহলে এভাবে লিখতে পারি আর বাই ওয়ান মাইনাস গামা। না সরি, উল্টা হয়েছে, গামা মাইনাস ওয়ান। ঠিক আছে? আবার সিপি ইকুয়াল টু লিখতে হ্যাঁ। পারি গামা আর বাই হচ্ছে গামা মাইনাস ওয়ান। যাক, এগুলা নিশ্চয়ই জানো। আচ্ছা, এখন যে জিনিসটা আমি বলতে চাই জোর দিয়ে, সেটা হচ্ছে গামার মানটা। হুম, গামার হচ্ছে আমাদের তিনটা মান মুখস্থ করতে হবে। কি কোন কোনটা? আমার। এক পারমাণবিক গ্যাস হ্যাঁ। ফর এক্সাম্পল হিলিয়াম, এটার জন্য গামার ভ্যালু হচ্ছে 1.67, বা আমরা বলতে পারি 5/3। দ্বিপারমাণবিক গ্যাস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর জন্য হচ্ছে গামার ভ্যালু হচ্ছে 1.4, অর্থাৎ আমি বলতে পারি 7/5। তারপর হচ্ছে ত্রিপারমাণবিক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটার জন্য হচ্ছে গামার ভ্যালু বলতে পারি 1.33, বা ভগ্নাংশ করে লিখলে 4/3। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে কৃতকাজের ফর্মুলা। আচ্ছা, কৃতকাজে আমরা জানি কৃতকাজ সরাসরি হচ্ছে আয়তন পরিবর্তনের সাথে রিলেটেড, তাই না? আচ্ছা, তো আমরা বলতে পারি যে মনে করি এরকম একটা সিস্টেম চিন্তা করবো। ঠিক আছে? একটা সিস্টেম, সিস্টেমের উপর হচ্ছে চাপ প্রয়োগ করা হচ্ছে পি। ঠিক আছে? এখন কি করা হইলো, সিস্টেম কিছু পরিমাণ কাজ করলো, ফলে কি হবে? সিস্টেমের আয়তনটা বৃদ্ধি পাবে। সিস্টেমের আয়তনটা আচ্ছা। মনে করো এখান থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে? ডিবি পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে কতটুকু কাজ করতে হয়েছে? ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। ডিডাব্লিউ ইকুয়ালটা আমরা বলতে পারি পি ডিভি। ঠিক আছে? ডিভি আয়তন পরিবর্তনের ফলে কৃত কাজ। হ্যাঁ। তাহলে এখন মোট কৃত কাজ কত? আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে মোট কৃত কাজটা পেয়ে যাবো ইন্টিগ্রেশন পি ডিভি। ঠিক আছে? তো ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ডিভি, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এটা দিয়ে হচ্ছে আমরা ওই যে এর আগে আমরা যতটা সিস্টেম পড়ছি, এই চার ধরনের সিস্টেম, সমউষ্ণ, রুদ্রতাপীয়, হ্যাঁ। সমায়তন, সমচাপীয়, এই চার রকমের সিস্টেমের কৃতকাজটা বের করব। ঠিক আছে? আচ্ছা, এইটা এই যে সূত্রটা লিখলাম, এই সূত্র দিয়েই হচ্ছে আমি উম, এই যে চারটা প্রক্রিয়া যে লিখছি, হ্যাঁ। এই এই চারটা প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা বের করতে চাই। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আসবে হচ্ছে তোমার, তো এই সূত্রটা হচ্ছে ভালো করে দেখে রাখো। কি লিখছি? পি ডিভি, ইন্টিগ্রেশন পি হ্যাঁ। ডিভি। হ্যাঁ। আচ্ছা, প্রথম কেজে আসছে তোমার সমষ্ণ প্রক্রিয়া।
সমুষ্ণ প্রক্রিয়া। তো সমুষ্ণ প্রক্রিয়ায় কি থাকে, টেম্পারেচার কি থাকে? ফিক্সড। টি থাকে। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি এইভাবে, P1V1 ইকুয়াল টু P2V2, মানে বয়লের সূত্রটা। হুম। মানে হচ্ছে এরকম, P1 টেম্পারেচার, আয়তন V1, তারপর হচ্ছে গ্যাস দ্বারা কৃত কিছু পরিমাণ কাজ হইলো, আয়তন, চাপ হচ্ছে P2 হয়ে গেল, আয়তন হচ্ছে V2 হয়ে গেল। হুম। তাহলে এখন কত হচ্ছে, কৃত কাজ কত? আচ্ছা, আমরা আমরা তো সূত্র জানি যে আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে সমস্ত প্রক্রিয়া হচ্ছে টিটা হচ্ছে ধ্রুবক। তাহলে এন ও ধ্রুবক, আর ও ধ্রুবক, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এন ধ্রুবক, আর আর তো অলওয়েজ সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে পিভি ইকুয়াল টু একটা ধ্রুবক। তাহলে ভি ইকুয়াল টু কত? সরি, উল্টা হয়েছে। পি ইকুয়াল টু কত? কে বাই ভি লিখতে কে- পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন চিন্তা করো আমাদের কৃতকাজ, কৃতকাজ কত, ইন্টিগ্রেশন পি ডিভি। হ্যাঁ, আয়তন আগে কত ছিল ইনিশিয়ালি, এটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে V1, ফাইনালি V2। এখন দেখো তো পি এর ভ্যালুটা কত, কে বাই ভি, তাই না? হ্যাঁ। কে বাই ভি ডিভি, লিমিট V2 V1। আচ্ছা, তাহলে হ্যালো। লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/x। তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, হ্যাঁ লন এক্স। তাহলে বলো হ্যাঁ যে বুঝলেন। 1/v কে ইন্টিগ্রেট করলে কি আসবে, লন ভি। V2 - V1, তো V2 - V1 কে কি লেখা যায়, লন লনের ভি টু বিপরীতে বাই ভি ভাগফল ওয়ান। আকারে প্রকাশ করা যায়, তাই না? ভাগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারি কে লন লন টু। V2/V1। কে মানে কি, ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এনআরটি লন V2/V1। ঠিক আছে, অথবা লিখতে পারি এনআরটি লন, এই যে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে সেখান থেকে লিখতে পারি V2/V1 ইকুয়াল টু P1V1 গুণাকারে P2V2 গুণাকারে। তাহলে এটাকে লেখা হুম। যায় P1/P2। যায়। তাহলে দেখো আমরা হচ্ছে এই যে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ বের করে ফেললাম। ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। হুম। এরপরে একইভাবে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করব। তো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তোমার ডেল কিউ কিন্তু জিরো, তাই না? মানে সিস্টেম হুম। বাইরের সাথে কোনো প্রকার তাপ শক্তি আদান প্রদান করতে পারে না। ফলে কি হ্যাঁ। হবে, সমস্ত মানে কি বলে, কাজ হচ্ছে আয়তন পরিবর্তনে ব্যয় হবে। ঠিক আছে, এখানে টেম্পারেচার, রুদ্রতাপীয় সম্প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়, আর রুদ্রতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায়। কথাটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। কি বলছি বলতো, রুদ্রতাপীয় ওজনে সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পেলে। বৃদ্ধি পায়, হ্যাঁ। এক্স্যাক্ট, প্রসারণে হ্রাস পায়। আচ্ছা, আসলে। তাহলে দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি PV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। হুম, তাহলে লিখতে পারি P1V1 গামা ইকুয়াল টু P2V2 গামা। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা যদি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে পিও চেঞ্জ হয়, ভিও চেঞ্জ হয়, টিও চেঞ্জ হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2।
ঠিক আছে। হ্যাঁ, লিখতে পারি। হ্যাঁ, রোধদ্রব্য প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এই দুইটা সূত্র দিয়েও ম্যাথ আছে। আচ্ছা, আর রোধদ্রব্য প্রক্রিয়া তো বুঝিয়ে হঠাৎ পরিবর্তন। হ্যাঁ, যে সকল ক্ষেত্রে লেখা থাকবে যে হঠাৎ পরিবর্তন ঘটে, অর্থাৎ পরিবেশের সাথে তাপশক্তি আদান প্রদানের সুযোগ থাকে না, পরিবেশ এবং সিস্টেমের মধ্যে তাপশক্তি আদান প্রদানের কোনো সুযোগ থাকে না, অর্থাৎ হঠাৎ পরিবর্তন যেগুলোতে হয় সেগুলো হচ্ছে রোধতাপীয় প্রক্রিয়া। একটা হ্যাঁ। চাকা, টায়ার হচ্ছে হঠাৎ ফেটে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সময় সময় একটা কনস্ট্যান্ট ধরবো, ঠিক আছে। হ্যাঁ, এই আচ্ছা। কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে বলতো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে হইলে পরে হচ্ছে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারি, কে বাই জি। ভি টু দি পাওয়ার গামা, মানে কে ভি ইনভার্স গামা লেখা যায়। হ্যাঁ, পারি। তাহলে এখন লিখতে বলো পারি। কৃত কাজ, কৃত কাজ হচ্ছে পি ডিভি, লিমিট হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু, পি এর মান হচ্ছে কে ভি টু দি পাওয়ার গামা, মানে ভি ইনভার্স গামা। হুম। তাহলে এখন বলো যে ভি ইনভার্স গামাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, পাওয়ার এক বেড়ে যাবে, হুম, নিচে চলে যাবে। পাওয়ার এক বেড়ে যাবে সেই পাওয়ার দিয়ে কি ভাগ, ঠিক আছে। হ্যাঁ। আপার লিমিট, তারপরে কি লোয়ার লিমিট, আর সামনে কি ছিল কনস্ট্যান্ট। তাহলে এখন বলো কনস্ট্যান্টের ভ্যালুটা কত। আসলে এনআরটি। না না না, কনস্ট্যান্ট এখানে তো এনআরটি না, এখানে এনআরটি না, ঠিক আছে, এখানে এনআরটি না, কনস্ট্যান্ট থাকুক হুম। এখানে, কনস্ট্যান্ট, তারপরে কি তোমার হচ্ছে ওয়ান মাইনাস গামা, তাই তো। হুম। আপার লিমিট, তারপরে কি লো লিমিট, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, এই কনস্ট্যান্ট দিয়ে আসলে এটাকে গুণ করে দিব, ঠিক আছে, গুণ জি। করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে বলো তো এখন কি আসে, এটাকে আমরা লিখতে পারি যে গাম মাইনাস গামা প্লাস ওয়ানটাকে এভাবে তো লিখতে পারি ভি টু, হ্যাঁ। এখানে প্লাস লিখতে। ওয়ান না লিখে এখানে লিখতে পারি ভি ওয়ান, ঠিক আছে। হুম। তো কে ভি টু ইনভার্স গামা এটাকে কি লেখা যায়, এটাকে এটা আমরা লিখতে মানে কি? পারি হচ্ছে পি টু, কারণ পি টু, জি। পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, তার পি টু ইকুয়াল টু কত, কে ভি টু ইনভার্স গামা। জি। আচ্ছা, আমার কথা নিশ্চয়ই ধরতে পারছো। মানে হ্যাঁ। হচ্ছে আমি দেখাই যে এই অংশটুকুকে আমরা লিখতে পারি পি টু, আর এই অংশটুকু লিখতে পারি পি ওয়ান। তাহলে হ্যাঁ। ওয়ান বাই গামা মাইনাস ওয়ান, সরি, ওয়ান মাইনাস গামা পি টু ভি টু মাইনাস পি ওয়ান হুম। ভি ওয়ান, ঠিক আছে। এভাবে লেখা যায়, আরেকভাবে লেখা যায় পি টু ভি টু ইকুয়াল টু এনআরটি। তাহলে আমি এভাবে লিখতে পারি হ্যাঁ। ওয়ান বাই গামা মাইনাস ওয়ান এনআর টি টু মাইনাস এনআর টি ওয়ান। তো এনআর কমন নিয়ে লেখা যায় হচ্ছে এনআর গামা মাইনাস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। হ্যাঁ। না না, এটা তো হইলো না, ওয়ান মাইনাস গামা, ঠিক আছে। তো ফাইনালি দেখো, ফাইনালি আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এনআর, হুম। আমরা যদি এই মাইনাস কমন নিই তাহলে কি আসে, টি ওয়ানটা আগে চলে আসবে না, জি। কারণ যখন ওয়ানটা আগে গামা চলে মাইনাস আসবে, হয়ে যাবে ওয়ান মাইনাস গামা আর টি টি ওয়ান টু। মাইনাস টি টু, ঠিক আছে। এটা হচ্ছে একটু আমার মানে আইডিয়ার সাথে মিলে, মানে জিনিসটা কি, যে কেতু কাজ যদি পজিটিভ হয় তাহলে কি টি ওয়ান হ্যাঁ। গ্রেটার দেন টি টু, তাই না। মানে গ্যাস দ্বারা কৃতকাজ হইলে মানে আয়তন, কৃতকাজ পজিটিভ মানে আয়তনও পজিটিভ, মানে আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে হুম। তাপমাত্রা কিন্তু হ্রাস পাইছে, তাই না।
প্লাস। তাহলে এখন একটু মনে করার চেষ্টা করো, এখন একটু মনে করার চেষ্টা করো। আমরা কিন্তু একটা জিনিস শিখছিলাম আগে, দেখা তো মনে পড়া কিনা। এই যে আমরা সিবি সমান সমান কি শিখছিলাম, ওই যে যেটা গামা, আর, আর ভাই গামা মাইনাস ওয়ান। তাই না? তাহলে দেখো তো জি। এখানে ওই আর বাই গামা মাইনাস আসছে কিনা। ঠিক আছে এবার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এটা কি আছে, সি ভি, বি, তাই না? এম তাহলে সি ডাব্লিউর বি। একটা ইকুয়েশন লিখতে পারি, এন সিবি ডেল মানে টি ওয়ান মাইনাস টি টু। টু। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তো এটা দিয়েও দেখবা যে কিছু ম্যাথ আছে। হ্যাঁ, সিবি দিয়ে দিছে তাপমাত্রার পরিবর্তন, তাহলে রোধতাপ বিক্রিয়ার কিন্তু কাজ আমরা বের করতে পারবো। হুম। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি, ডাব্লিউ ইকুয়াল টু এন আর, কত ছিল, এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এটা কিসের জন্য? হ্যাঁ, রুদ্ধতাপীয়। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। আচ্ছা, এরপর আসতেছে সম আয়তন প্রক্রিয়া। এটা সবচেয়ে সহজ। বলতো সম এটা তো আয়তন প্রক্রিয়ার কিন্তু কাজ কত? জিরো। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে চিন্তা করো, সম আয়তন প্রক্রিয়া কি হয়, আয়তনের আয়তনের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের পরিবর্তন যদি, হ্যাঁ, ডিভি যদি জিরো হয়, তাহলে ডিডাব্লিউ কি হবে, জিরো হবে, ডাব্লিউ ইকুয়াল টু জিরো হবে। মানে আমি বলতে চাচ্ছি যে সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, ডাব্লিউ ইকুয়াল টু জিরো। এরপর চিন্তা করো সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ার চাপটা কি, ধ্রুবক। হ্যাঁ। চাপ ধ্রুবক হইলে আমরা এভাবে লিখতে পারি, মানে তখন চেঞ্জ হবে কি, তাপমাত্রা, আয়তন, আয়তন ভি ওয়ান ভি টু, তাপমাত্রা টি ওয়ান টি টু। তাহলে লিখতে পারি হচ্ছে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু। হ্যাঁ। লেখা যায়। এবার আসলে যাই। কৃতকাজ, কৃতকাজ হচ্ছে ইন্টিগ্রেশন পি ডিভি, ভি ওয়ান থেকে ভি টু। পি তো ধ্রুবক, হুম। তো ধ্রুবককে কি চিন্তা করতে পারি বাইরে। হ্যাঁ। তাহলে কনস্ট্যান্ট কে, মানে ওয়ান যেটা আছে, ওয়ান কে ইন্টিগ্রেট করলে কি আসবে, হুম। ভি। ভি আসবে শুধু। হ্যাঁ, ভি টু ভি ওয়ান। লিমিট তাহলে কি বসাইলে বি, ভি মাইনাস ভি ওয়ান, পি ভি টু মাইনাস ভি ওয়ান। পি ডেল ভি। তাহলে আমরা বুঝতে পারলাম সমচাপী প্রক্রিয়ার কৃত কাজ হচ্ছে পি ডেল ভি, মানে হচ্ছে পি ভি টু মাইনাস ভি। আচ্ছা, এই তো গেল তোমার কৃতকাজের ইকুয়েশন, তাই না? এছাড়াও তোমার এই চারটা সিস্টেমের আমরা হচ্ছে ম্যাথ করার জন্য আমরা উম, মানে চাপ, আয়তন, প্রেসারের কতগুলা সূত্র ইউজ করি। সূত্রগুলো একটু লিখি, একবারে লিখে দিই। সমষ্ণ প্রক্রিয়া মানে, সমস্যা প্রক্রিয়া হচ্ছে টেম্পারেচার কি থাকে, স্থির থাকে। তাহলে টেম্পারেচার স্থির থাকলে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। এই তো ভি। এটা দিয়ে ম্যাথ আছে। তারপর রোধক প্রক্রিয়ায় তিনটা প্যারামিটার একসাথে চেঞ্জ হয়। হ্যাঁ, হুম। দ্যাটস ওয়াই আমরা লিখতে যেমন পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটা লেখা যায়। আবার যায়। হচ্ছে
পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে সেখান থেকে লেখা যায় P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, তোমার মনে আছে কিনা, এর একটা ছন্দ আছে মনে রাখার, যে পাটালি গুড় 1 গ্রাম। হুম, ছন্দ দিয়ে মনে রাখা হ্যাঁ। যায়। এটা হচ্ছে পিটি হুম। গামা বাই 1 - গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে। এই যে পাটালি মানে P T, গামা হ্যাঁ। 1 - গামা। ঠিক আছে, ছন্দ দিয়ে মনে রাখতে পারো যে পাটালি গুড় 1 গ্রাম। হ্যাঁ, হুম। অর্থাৎ পিটি টু দি পাওয়ার গামা বাই 1 - গামা ইকুয়াল টু ধ্রুবক। আরেকটা লেখা যায়, এ তো প্রেশার ভলিউম, প্রেশার টেম্পারেচার। আর ভলিউম টেম্পারেচার যদি লেখা যায় কি, টিভি টু দি পাওয়ার গামা - 1 ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে। তো মোটামুটি বইয়ে যত ম্যাথ আছে রোজাবি প্রক্রিয়ার এই 4টা দিয়েই করা যায়। হুম। এরপর আসো সম আয়তন। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনটা কি, স্থির। আয়তনটা কনস্ট্যান্ট, তাহলে আয়তন স্থির হইলে আমি লিখতে পারি P1 ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? তাহলে P1/P2 হুম। ইকুয়াল টু T1/T2। ওকে। সমচাপীয় প্রক্রিয়ায় চাপটা স্থির। চাপটা স্থির। হুম। চাপটা স্থির হইলে আমরা লিখতে পারি V2 বাই V ইজ VR প্রপোর্শনাল টু টি, T2 বাই V1/V2 ইকুয়াল টু টি ওয়ান T1 বাই বাই টি T2। টু ঠিক আছে। তো মোটামুটি আমাদের তাপগতিবিদ্যার এই পোর্শনটুকু শেষ। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এই সমষ্ণ প্রক্রিয়ার ঢাল এবং রোধাবি প্রক্রিয়ার ঢাল। হুম। তো মনে করো যে এরকম একটা গ্রাফ আঁকলাম, কোনটা বেশি খারাপ বলো তো? খেলাটা হচ্ছে ওই যে এটা আপনি আমি ধরে যেটা নাম্বারিং প্রথম, করে, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। যে যেটা দিয়ে 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে বেশি খারাপ, তাহলে 2 নাম্বারটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল। হুম। গামা গুণ খাড়া। ধরো যে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্রতাপীয়। তো ধরো যে এটা ঢাল হচ্ছে M1, এটা ঢাল হচ্ছে M2। তাহলে M2 ইকুয়াল টু হচ্ছে গামা M1। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা পরের টপিকে যাই। আচ্ছা, এরপর আমরা হচ্ছে সেকেন্ড লটা পড়বো। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা খুবই সহজ, আমরা হচ্ছে সংক্ষেপে সিম্পল হইতে বুঝাবো। ঠিক আছে। তো একটা হিট ইঞ্জিনে একটা হিট ইঞ্জিনে 3টা জিনিস থাকে। হুম, একটা হচ্ছে হুম। তোমার তাপ উৎস, তাপ গ্রাহক, আর কি থাকে, তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন। ঠিক আছে। একটা কি থাকবে, হ্যাঁ। সোর্স। তারপর আরেকটা থাকবে সিঙ্ক, এটা হচ্ছে সোর্স। আরেকটা থাকবে সিঙ্ক বা হচ্ছে তাপ গ্রাহক। হ্যাঁ। আরেকটা কি থাকবে, হিট ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন। আচ্ছা, এখন হিট ইঞ্জিন যখন কৃত কাজ করবে, তখন তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ তাপ গ্রাহকে যাবে। আমি সহজভাবে বুঝাই, হ্যাঁ। মনে করো উৎস থেকে 500 জুল তাপ শক্তি বর্জিত হয়, উৎস থেকে তাপ শক্তি কি হয়, বর্জিত হবে অলওয়েজ।
উৎস থেকে 500 জুল তাপ শক্তি বর্জিত হইলো, তাহলে এই 500 জুলের মধ্যে 200 জুল তাপ শক্তি তাপগ্রাহকে বর্জিত হইলো, মানে তাপগ্রাহক কর্তৃক শোষিত হইলো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে বাকি রইলো কতটুকু? 300 জুল। এই 300 জুল কি আচ্ছা, হবে? হিট ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। বুঝতে পারছি। তাহলে দেখো আমরা বললাম Q1, এটাকে ধরলাম Q1, তাপ উৎসের বর্জিত তাপ, তাপ গ্রাহকের শোষিত তাপ Q2, এবং হিট ইঞ্জিন যদি কৃত কাজ, হিট ইঞ্জিনের কৃত কাজ হচ্ছে ডাব্লিউ হইলে আমরা অ্যাকর্ডিং টু সেকেন্ড ল বলতে পারি যে Q1 ইকুয়াল টু Q2 প্লাস ডাব্লিউ। তার মানে কৃত কাজ হচ্ছে Q1 মাইনাস Q2। হ্যাঁ। আচ্ছা, এবার জি। এবার আসে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট। কর্মদক্ষতা। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট। একটা সিস্টেমের আউটপুটটা কি দেখো তো, এই সিস্টেমের মানে এটাকে যদি একটা সিস্টেম চিন্তা করো, এটার আউটপুটটা কি? ডাব্লিউ। ডাব্লিউটা 300, হচ্ছে হ্যাঁ আউটপুট, ডাব্লিউ। যতটুকু কাজ হয়েছে। আর আমার সিস্টেমের ইনপুটটা কি? সিস্টেমের ইনপুট 500। Q1, হ্যাঁ। মানে সিস্টেমে 500 জুল ইনপুট দিয়ে আমি হচ্ছে 300 জুল কাজ করতে পারছি, তাই না? তাহলে জি। আউটপুটটা হচ্ছে ডাব্লিউ, আউটপুটটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইনপুটটা হচ্ছে Q1। এখন ডাব্লিউ মানে হচ্ছে Q1 মাইনাস Q2/Q1, তাহলে আমরা লিখতে পারি ফাইনালি এফিসিয়েন্সি ইকুয়ালস ওয়ান মাইনাস Q2/Q। ঠিক আছে। Q1। আচ্ছা, এখন এই টোটাল সিস্টেমে হুম। এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। ঠিক আছে, টোটাল হ্যাঁ। সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন 0। ঠিক আছে, জি। এন্ট্রপির এন্ট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়াল টু 0। এখন তোমার মনে হতে পারে যে আমরা এন্ট্রপিটাকে কিভাবে ডিফাইন করব, এটা একটু বলি। এন্ট্রপিটাকে আমরা এভাবে ডিফাইন করি যে এন্ট্রপিটা হচ্ছে আমরা ডেফিনেশনে বলে কি, বিশৃঙ্খলার পরিমাপ, তাই না? আর হুম। এন্ট্রপির মেজারমেন্ট কিভাবে করা হয়? আচ্ছা, মেজারমেন্ট এভাবে করি। মনে করো একটা সিস্টেম, মনে করো একটা সিস্টেম হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ শক্তি কি করলো, শোষণ করলো। হুম। ওই সিস্টেমের তাপমাত্রা হচ্ছে টি, মানে একটা সিস্টেমের তাপমাত্রা হচ্ছে টি, এবং ওই তাপমাত্রায় হচ্ছে সে কি করলো, ডিকিউ পরিমাণ তাপ শক্তি শোষণ করলো। তাহলে ওই সিস্টেমের এন্ট্রপি হচ্ছে, আমরা বলতে পারি যে ডিএস ইকুয়াল টু ডিকিউ/টি। হুম। এইভাবে আমরা এন্ট্রপি ডিফাইন করতে পারি। তারপরে টোটাল এন্ট্রপি আসবে হচ্ছে তোমার, এটাকে ইন্টিগ্রেট করলে তো চলে আসবে, তাই না? ডিকিউ জি। বাই টি হচ্ছে টোটাল এন্ট্রপির পরিমাণ, T1 থেকে T2, S1 থেকে S2। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে আসি। এটা হচ্ছে হিট ইঞ্জিন, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে তাপ সোর্স, তাপ উৎস। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সিঙ্ক। আর এটা কি? ইঞ্জিন, হিট ইঞ্জিন। হুম। তো সোর্স থেকে যে পরিমাণ তাপ শক্তি বর্জিত হবে, এটার একটা অংশ সিঙ্কে যাবে, সিঙ্কে ফেরত আসবে, আর একটা অংশ হিট ইঞ্জিন কর্তৃক কাজ হবে, তাই না? তো হ্যাঁ। ধরো যে Q1 তাপ শক্তি বর্জিত হয়েছে, সিঙ্কে গেছে Q2, আর ডাব্লিউ হচ্ছে কৃতকাজ হয়েছে। এখন সোর্সের যে টেম্পারেচার সেটা হচ্ছে ধরলাম আমি T1, এবং সিঙ্কের যে টেম্পারেচার সেটা হচ্ছে T2। জি। তাহলে বলতো সোর্সের এন্ট্রপি কত? সোর্সের এন্ট্রপি Q1/T1। হ্যাঁ, Q1/T1। এবং সিঙ্কের এন্ট্রপি হচ্ছে Q2/T2।
টি টু স্যার। টোটাল সিস্টেমে এখানে আমাদের ধরে নিতে হবে যে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে জিরো। তাহলে কি, মানে S2 - S1 = 0, মানে S2 = কি আসে, S1। তাহলে আমরা বলতে পারি হচ্ছে Q1 বাই, মানে এই দুটোকে সমান ধরলে Q1/T1 = Q2/T2। তার মানে হচ্ছে Q2/Q1 সব সমান সমান T2/T1। আচ্ছা, তাহলে বলো তো, আমরা যে একটু আগে ইফিসিয়েন্সির যে ফর্মুলা লিখছিলাম, এটাকে আমরা লিখতে পারি এভাবে: 1 - T2/T1। হুম। তাহলে এখন তোমার কাছে প্রশ্ন, যে ইফিসিয়েন্সি, একটা হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি যদি 1 - T2/T1 হয়, যেখানে সোর্সের তাপমাত্রা হচ্ছে T1 এবং সিঙ্কের তাপমাত্রা হচ্ছে T2, হ্যাঁ, হুম। তাপমাত্রা দিয়ে দিছে, তার বলো তো ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়? এফিসিয়েন্সি বৃদ্ধির উপায় কি? তাহলে এখন দুইটা পদ্ধতি আছে। একটা, তুমি দেখো, ইফিসিয়েন্সি যদি বাড়াতে চাও তাহলে তোমার এই পুরো টার্মটা বাম পক্ষে বাড়াইতে গেলে ডান পক্ষে বাড়াইতে হবে। হ্যাঁ। এখন ডান পক্ষে তো বিয়োগফল আছে, 1 - সামথিং। তাহলে এখন বিয়োগফলটা বাড়িতে গেলে পরে এই টোটাল জিনিসটা কি হইতে হবে, এই যে ভাগ, যে T2/T1, এটা কমাইতে হবে। হুম। এখন একটা জিনিস কমানোর উপায় কি? আমার একটা ভগ্নাংশ, উপরে থাকবে কি লব, নিচে থাকবে কি হর। আর। এই মানটা কমাতে চাও তাহলে কমানোর দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে লব কমাইতে হবে অথবা হর বাড়াইতে হবে। হ্যাঁ। হুম, তাহলে আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে লব কমাই, মানে T2 হ্রাস করে, অথবা T1 কি করে, বৃদ্ধি বৃদ্ধি করে, করে। মানে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে ইফিসিয়েন্সি বাড়বে, অথবা গ্রাহকের সিঙ্কের তাপমাত্রা কমালে। তাপমাত্রা হ্রাস করলে এফিসিয়েন্সি বাড়বে। ঠিক আছে, তাহলে এখন আমরা চিন্তা করো, আহ প্রথম কেসে চিন্তা করি যে এরকম T1 T2 ডাব্লিউ। কেস 1, কেস 1 হচ্ছে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করছে। ধরো যে T1 হ্যাঁ। তাপমাত্রার ইফিসিয়েন্সি ছিল এটা 1, ঠিক আছে। হ্যাঁ। এখন তাপমাত্রা বৃদ্ধি করে আমি T2 করলাম, T1 প্রাইম করলাম। কত করছি? রিয়ন প্রাইম। ধরো যে তাপমাত্রা হচ্ছে, আমি হচ্ছে T1 + X ডিগ্রি, X কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করছি। তাহলে আচ্ছা। T1 প্রাইম হচ্ছে T2 + X। এখন হচ্ছে ইফিসিয়েন্সি বৃদ্ধি পেয়ে কত হয়েছে, এটা 2। তাহলে এটা 1 = আমরা লিখতে পারতাম হচ্ছে 1 - T1/T2। এখন আমরা লিখতে পারি 1 - T1 + X/T2। ঠিক আছে, এখন মনে করো যদি আমাকে বলে দেয় যে ইফিসিয়েন্সি তোমার হচ্ছে এত% বৃদ্ধি পাইছে বা এত গুণ বৃদ্ধি পাইছে, তাহলে আমরা হচ্ছে এটা 1 এবং এটা 2-র মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারবো, হুম। এবং সেখান থেকে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করতে হয়েছে অর্থাৎ এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। পারবো। বুঝা গেছে? এরকম কিছু ম্যাথ আছে। আবার কেস 2-তে আমাদের কিছু ম্যাথ আছে যেখানে বলে হচ্ছে সোর্সের তাপমাত্রা চেঞ্জ করতে। আচ্ছা। তাহলে ধরো যে আমি ধরে নিলাম সোর্সের তাপমাত্রা যখন T2, তখন এফিসিয়েন্সি হচ্ছে এটা 1। হ্যাঁ। এখন সোর্সের তাপমাত্রা তো কমাইতে হবে। ধরো যেটাকে বললাম T2 হুম। প্রাইম, কত ডিগ্রি কমাইতে হইলে, মনে করছে ওয়াই কেলভিন, আমি হুম। হচ্ছে তাপমাত্রা হ্রাস করলাম। হ্রাস করার পরে এফিসিয়েন্সি এটা 2 হইলো। তাহলে এটা 1 = লিখতে হ্যাঁ। পারি 1 - T2। আচ্ছা, এটা তো উল্টা লিখতেছি, বলতেছো না কেন? 1 - T2/T1। T2/T1 হবে না? হ্যাঁ। তাহলে এটা হবে
T2/T1 + 6, T2/T1, 1 - T2 - Y/, তাহলে এখানে যদি আমার ইফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক দিয়ে দেয়, এটা 1/2 এর মধ্যে সম্পর্ক দিয়ে দিলে আমরা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস করতে হবে সেটা বের করতে পারবো। বুঝে গেছে? তো এটা দিয়ে জি। এই কনসেপ্টের দিয়েও ম্যাথ আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা কার্নোট ইঞ্জিন নিয়ে আলোচনা করব, বা সংক্ষেপে কার্নোট সাইকেল, ইঞ্জিন না লিখে কার্নোট সাইকেল চিন্তা করি। আচ্ছা, কার্নোট সাইকেলটা হচ্ছে আমাদের ফিজিক্সে বা থার্মোডাইনামিক্সে অনেকগুলা থার্মোডাইনামিক সার্কেল আছে, তার মধ্যে একদম বেসিক বা একটা হচ্ছে কার্নোট সাইকেল, ঠিক আছে। কার্নোট হুম। সাইকেলটা কি? কার্নোট সাইকেল মানে কয়টা প্রক্রিয়া আছে কার্নোট সাইকেলের মধ্যে? চারটা না? হ্যাঁ, চারটা। আমরা একটা গ্রাফ দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আয়তন, ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে প্রেসার। তাহলে একটা কার্নোট সাইকেলের মধ্যে চারটা সাইকেল আছে। প্রথম সাইকেলটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপরটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। দেখো তো, আয়তন বৃদ্ধি পাইছে না? হ্যাঁ। প্লাস হচ্ছে ঢালটাও কিন্তু খাড়া। খাড়া। আচ্ছা, এরপর হচ্ছে সমষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন, ঠিক আছে। সমষ্ণ প্রসারণ, এ থেকে বিতে গেল সমষ্ণ প্রসারণ, বি থেকে হ্যাঁ। সিতে গেল রুদ্রতাপীয় প্রসারণ, সি থেকে ডিতে গেল সমষ্ণ সংকোচন, ডি থেকে এতে গেল রুদ্রতাপীয় সংকোচন। ধরো যে এখানে চারটা পয়েন্ট আছে, তাই না? চারটা পয়েন্টের হচ্ছে চারটা কি আছে, প্যারামিটার আছে। হ্যাঁ, P1 V1, এই এটা আছে, এটা আছে, এইটা আছে, আর এটা আছে। ধরো যে এখানে তো এটা কি সমষ্টি প্রক্রিয়া না? অবশ্যই কি এখানে একটা টেম্পারেচারটা কি থাকে, এ থেকে বি এর মধ্যে টেম্পারেচারটা স্থির থাকে, আবার থাকে। সি থেকে ডি এর মধ্যে টেম্পারেচারটা স্থির থাকে, ধরলাম সেটা হচ্ছে T2। হুম। এ থেকে বি এর মধ্যে সব জায়গায় টেম্পারেচার T1, এবং সি থেকে ডি এর মধ্যে সব জায়গায় টেম্পারেচার T2। যখন বি থেকে সিতে যাবে, অর্থাৎ রোটোটাইপের প্রসারণ হবে, তখন তাপমাত্রাটা চেঞ্জ হবে। আবার ডি থেকে যখন বিতে যাবে, তখন তাপমাত্রাটা T2 থেকে T1 হবে। বুঝে গেছে? আচ্ছা, হুম। এখন ধরো যে প্রত্যেকটা বিন্দুতে আহ ধরো যে এটা হচ্ছে আয়তন, প্রেসার এবং ভলিউম দেওয়া আছে, PA, VA, এখানে দেওয়া আছে PB, VB, এখানে দেওয়া আছে PC, VC, এখানে দেওয়া আছে PD, VD। তাহলে বলো তো, যে আমরা AB তে কি ঘটে? সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সর্বত্র প্রক্রিয়া। প্রসারণ। হ্যাঁ, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এইভাবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে PA V ইকুয়াল টু এ যদি বলবো, হ্যাঁ পিবি ভেবে ভিবি দেখি। লেখা যায়। হ্যাঁ। আবার চিন্তা করো, সিডিও কিন্তু সমষ্ণ প্রস- তোমার যে যদি কিছু না বলে, একক একক যদি কিছু না থাকে, তাহলে হুম। শুধু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তো স্থানাঙ্ক দিলে স্বাভাবিক নিয়মে এক্স স্থানাঙ্ক আগে হবে, ওয়াই স্থানাঙ্ক পরে হবে। কিন্তু নর্মালি দেখবা যে স্থানাঙ্ক না দিয়ে হচ্ছে যেটা করে, ওরা হচ্ছে যে এই ভ্যালুগুলো দিয়ে দেয়, ঠিক আছে। VA, VB, VC, VD, এই ভ্যালুগুলো দিয়ে দেয়, এবং এই ভ্যালুগুলো দিয়ে দেয় PA, PB, PC, PD, তাই না? এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে যে এখানে যদি কোনো কিছু ধ্রুবক, হ্যাঁ, দিয়ে হ্যাঁ। মাল্টিপল করে থাকে, বোঝা গেছে জিনিসটা, সেটার দিকে খেয়াল রাখতে হয়। যেখানে কিছু মনে করে, ধরো যেখানে দেওয়া আছে 10 × 10 × 10⁻³ তাহলে
প্রত্যেকটা ভ্যালুর সাথে কিন্তু ওই 10 × 10⁻³ কি হবে, 10⁻³ গুণ হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এবি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আবার সিডি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সমষ্ণ প্রক্রিয়া সূত্র অ্যাপ্লাই করতে পারি। আবার হচ্ছে বিসি রুদ্রতাপীয় প্রক্রিয়া, আর ডিএ রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে বিসি এবং ডি এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা কি, পিবি ভিবি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পিসি ভিসি টু দি পাওয়ার গামা। আবার ডি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি পিডি ভিডি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে পিএ ভিএ টু দি পাওয়ার গামা। জি, বুঝতে আচ্ছা, পারছি। আচ্ছা, এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই কানোর সাইকেল টোটাল কৃত কাজ। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো যে টোটাল কৃত কাজ হচ্ছে কি, টোটাল কৃত কাজ হচ্ছে এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল। ঠিক আছে, আমার টোটাল যে কৃত কাজ, এবি গ্রাফের কানোর সাইকেলের যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এটা কি নির্দেশ করে, টোটাল কৃত কাজ নির্দেশ করে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে। দেখো, এ বি সি ডি। আচ্ছা, প্রথমে আমি এটাকে কপি করি, খেয়াল করো। আচ্ছা, প্রথম হচ্ছে আমার এবি অংশের কৃত কাজ, ডাব্লিউ এবি। এবি অংশের এটার কৃত কাজটা আসলে কোন গ্রাফকে নির্দেশ করে, আমি এ থেকে একটা লম্ব আঁকলাম, সি ডি থেকে এ থেকে একটা লম্ব আঁকলাম, বি থেকে লম্ব আঁকলাম, তাহলে ডাব্লিউ এবি বলতে বোঝাচ্ছে এই টোটাল কৃত কাজ। এখন ডাব্লিউ এটা, ডাব্লিউ এবি এটা কি সমষ্ণ প্রক্রিয়া না? হুম। তাহলে বলতো সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের ফর্মুলা আমরা কি শিখে আসছিলাম, একটু পেছনে দেখাই, পেছনে যাই। ওই যে এনআরটি লন V2/V1 অথবা P1/P2। এনআরটি লন V2/V1। হুম। তাহলে আমি বলতে পারি ডাব্লিউ এবি হচ্ছে গিয়ে এনআর, এখানে টেম্পারেচারটা কত, T1, এনআর T1 লন VB/VA। হ্যাঁ। এবার আসো রুদ্রতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, মানে ডাব্লিউবিসি। এটা আসলে কোন এরিয়াটুকু নির্দেশ করে, এই যে আমি আমার এই যে দাগানকৃত এরিয়া, এক্স অক্ষ এবং হচ্ছে পিবি এর যে গ্রাফ, তারপরে এই যে দুইটা লম্ব, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্দেশ করে কৃত কাজ। তাহলে এখানে কৃত জি। কাজ কত আমরা দেখে আসছিলাম, কৃত কাজের ফর্মুলাটা আবার একবার দেখি। রুদ্রতাপীয় প্রকৃতি হচ্ছে ফর্মুলা হচ্ছে এন আর গামা-1 T1 - T2। ঠিক আছে, মানে T1 থেকে T2 হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ডাব্লিউবিসি কত হবে, এখানে টেম্পারেচারটা ছিল T1, মানে বি বিন্দুতে টেম্পারেচারটা ছিল C1, এবং সি বিন্দুতে এটা কত হয়ে গেছে, মানে সি থেকে ডিতে সব বিন্দুতেই তো T2, তাই না, সিতেও তাহলে T2। তাহলে বি থেকে যখন সিতে গেছে তখন হুম। টেম্পারেচার T1 থেকে T2 হয়েছে। হুম, তাহলে বুঝতে আমি পারছি। বলতে পারি যে এন আর গামা-1 T1 - T2। হ্যাঁ। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার হুম। আসো, এবার আসো ডিসি সিডি অংশের ক্ষেত্রে কাজ, সিডি অংশের ক্ষেত্রে কাজ, অর্থাৎ এই অংশটুকু।
এই গ্রাফটুকু কৃতকাজ। এটা কি প্রক্রিয়া? সমষ্টিক প্রক্রিয়া। তাহলে হুম। সিডি অংশের কৃতকাজ হবে হচ্ছে, এখানে টেম্পারেচার ছিল T2, প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচার T2। তাহলে একটু। আমাদের ইয়েটা কি ছিল, এই যে এনআর T1 লন ভিভি হুম। বাই ভিএ। তাহলে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে এনআর T2 লন ভিডি বাই কত, ভিসি। দেখো বুঝতে পারছো কিনা, V2/V1 মানে হচ্ছে ভিডি বাই ভিসি। বুঝছি। ঠিক আছে। আচ্ছা, হুম। এবার আসো লাস্টেরটা। লাস্টেরটা হচ্ছে কি, এবি। সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। হুম। তাহলে এই অংশটুকু কৃতকাজ হচ্ছে এই যে এরিয়াটুকু। ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই এরিয়াটুকুর ক্ষেত্রফল বের করব। সূত্র কি, WDA। WDA ইকুয়াল টু হচ্ছে, মানে এটা কি মিন করে, এটা মিন করে রুদ্রতাপীয় সংকোচনে কৃতকাজ। হ্যাঁ। তাহলে ইকুয়েশনটা কি, এটা আর এন আর গামা গামা মাইনাস ওয়ান। মাইনাস দেখো এখানে টেম্পারেচারটা ছিল T2, এখানে হয়েছে T1, একটু। তাহলে T2 থেকে T1 হয়েছে, তাহলে T2 - T1। হুম। ঠিক আছে। তাহলে এখন হ্যাঁ। চিন্তা করো, আমরা চারটা গ্রাফ পাইলাম। এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপর এটা হচ্ছে হ্যাঁ। রুদ্রতাপীয় প্রসারণ, তারপর এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, তারপর এটা হচ্ছে জি। রুদ্রতাপীয় সংকোচন। তাহলে বলো যে আমি ওভারঅল যে কৃতকাজ, ঠিক হুম। আছে, কার্নোট সাইকেলে যে টোটাল কৃতকাজ, এটা কিভাবে পাবো, অর্থাৎ এই যে ভেতরের যে এরিয়াটুকু আছে, এটা আমরা কিভাবে পেতে পারি। সবগুলো যোগ করলেই পেয়ে যাবো। হ্যাঁ, আমরা যদি WAB প্লাস WBC প্লাস WCD প্লাস WCA, হ্যাঁ, যোগ করি, তাহলে ওভারঅল যে কৃতকাজ সেটা পেয়ে যাচ্ছি। তাহলে মোট কৃতকাজ সেটা কত, WAB প্লাস WBC প্লাস WCA প্লাস WC, কি লিখলাম, হুম। সিডি, সিডি প্লাস ডিএ। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, হ্যাঁ। WBC আর WCA, ডিএ, হুম। WD এটাকে আমরা এভাবে লিখতে পারি না, মাইনাস WBC লেখা যায় এটা। হুম। তার মানে কি, WDA, WBC আর WD এর যোগফল কত? জিরো। তার মানে তোমার যে এইটা আর এইটা মিলে কি হয়ে যাচ্ছে, জিরো। তাহলে আলটিমেটলি যেটা আসতেছে সেটা হুম। পাচ্ছ WAB প্লাস WCD। তাহলে WAB টা কত, WAB হচ্ছে এই যে এনআরটি লন VA/V/VA, তাহলে হচ্ছে NR T1 লন VB/VA, আর এটা হচ্ছে NR T2 লন সি থেকে টিতে গেছে, তাই না? হুম। তাহলে হ্যাঁ। VD/VC। ঠিক। বিডি বাই বিসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা আমরা কার্নোট সাইকেলের কৃতকাজ সেটা বের করতে পারবো। হুম। ঠিক আছে। আচ্ছা, তো কার্নোট সাইকেল রিলেটেড যত ম্যাথ প্রবলেম আছে, হ্যাঁ,
এবার তুমি যদি সেটা করার হুম। জন্য কি, এই কৃতকাজ বের করার জন্য এই ইকুয়েশন গুলো লাগবে, আর হচ্ছে আহ, যে বিভিন্ন রকম বলা যে সম্পর্ক, প্রেসার বা ভলিউম বের করতে বলে আননোন ভেরিয়েবল, সেটা বের করার জন্য এই চারটা সমীকরণ লাগবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা এখন আমরা একটা ফর এক্সাম্পল একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে এরকম: আমাকে পিবি এর একটা গ্রাফ দিয়ে দিছে। ঠিক আছে, পি ভি এর একটা গ্রাফ দিয়ে দিছে। হুম। গ্রাফটা হচ্ছে এরকম: তিনটা অংশ আছে, এ, বি, সি, ডি। হুম। ঠিক আছে, এ থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে, এবং প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটা চারটা পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রেসার, টেম্পারেচার, প্রেসার আর ভলিউম দেওয়া আছে। ভিবি, তো এটা দেওয়া আছে হচ্ছে 1.5, হ্যাঁ। 1.5.6, এটা দেওয়া আছে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 368, 368, এবং এখানে দেওয়া আছে হচ্ছে 10^4 মিটার কিউব, আর এখানে দেওয়া আছে ইন্টু 10^5 প্যাসকেল। তাহলে এখানে আহ তোমার দুইটা কোশ্চেন করছে। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে টিসি কত কত, পি বিন্দুতে তাপমাত্রা কত, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে কৃতকাজ কত। ঠিক আছে, এখানে হচ্ছে, তো খেয়াল করো আমার যে ডাটা দিচ্ছে সেটা হচ্ছে যে পি তোমার। বিন্দুতে যে টেম্পারেচার সেটা হচ্ছে 600 কেলভিন, এবং হচ্ছে গামার ভ্যালু হচ্ছে 1.4। এই দুইটা ডাটা দেওয়া আছে। ঠিক আছে, আর এই গ্রাফটা দিয়ে দিছে। তো গ্রাফটা দিয়ে আচ্ছা। বলছে যে এসি এবং ডিএ, হ্যাঁ, এই দুইটাই হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কি বলছে জি। বলতো, এসি ও ডিএ হলো রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো এটা হইলে পরে সি বিন্দুতে তাপমাত্রা কত আর কৃতকাজ কত, এই বিন্দু। এটা জিনিসটা আগে একটু বুঝো। এখানে আসলে ঘটনাটা হয়েছে কি, এ থেকে যখন সিতে গেছে তখন এখানে কি হয়েছে, রুদ্রতাপীয় প্রসারণ হয়েছে, তাই না? সি থেকে যখন ডিতে হ্যাঁ। গেছে তখন কি হয়েছে? সমায়তন। হ্যাঁ, সমআয়তন প্রকৃত কাজ 0। এরপর আসো ডি থেকে, ডি থেকে এতে যেটা হয়েছে, সংকোচন হয়েছে, প্রতিজাতীয় সংকটন। রুদ্রতাপীয় সংকোচন হয়েছে। তাহলে এখন আমাকে প্রশ্ন করছে যে টোটাল এই তিনটা সাইকেলে, তিনটা প্রক্রিয়া আছে, এই টোটাল ওভারঅল কৃতকাজ কত, একটা সাইকেল, একটা সাইকেলে তিনটা প্রক্রিয়া আছে, এই তিনটা প্রক্রিয়ার কৃতকাজ কত। এবং আরেকটা বলছে যে বি বিন্দুতে টেম্পারেচার দিয়ে বলছে সি বিন্দুতে তাপমাত্রা কত। আচ্ছা এখন বলো যে আমরা এ বি সি তিনটাই হচ্ছে আহ রুদ্রতাপীয় প্রক্রিয়ার উপর অবস্থিত, তাই না? তাহলে এখন আমার সি বিন্দুতে যদি তাপমাত্রা বের করতে চাই তাহলে অবশ্যই বি বিন্দুর হেল্প নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা এটাকে একটা কপি করি। ওকে, আচ্ছা,
তাহলে এখন বলো যে আমরা টেম্পারেচার এবং ভলিউম, রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার এবং ভলিউমের কি সূত্রটা শিখছিলাম? দেখো আমরা আহ, শিখছিলাম টিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, মনে জি আছে? জি। তাহলে এখন হ্যাঁ। এটাকে যদি সি বিন্দুতে অ্যাপ্লাই করি, তাহলে টিসি ভিসি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান, টিসি ভিসি টু হুম। দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু, এটা যদি বি বিন্দুতে অ্যাপ্লাই করি তাহলে টিবি ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তাহলে টিসি হ্যাঁ। ইকুয়াল টু আসতেছে টিবি ভিবি বাই ভিসি গামা মাইনাস ওয়ান। তাহলে এখন দেখো টিবি কত, টিবি হচ্ছে 600 কেলভিন, ভিবি আর হুম, ভিসির অনুপাতটা চাইছে, অনুপাতটা কত, ভিবি কত, 6, তাই না? হ্যাঁ। 6 থেকে 8 হয়েছে। আর এটা কি গুণ আকারে আছে, আহ ও 6 তো ইন্টু টেন কাটাকাটি ইনভার্স চলে ফোর, যাবে। হ্যাঁ কাটাকাটি যাবে। তারপরে দেখাইলাম 8 ইন্টু 10 ইনভার্স 4, কাটাকাটি গেল। উপরে হচ্ছে 1.4 মাইনাস ওয়ান। তাহলে এটা দেখো ক্যালকুলেশন করে কত আসে। আচ্ছা আসবে একটা কিছু, হ্যাঁ। তাহলে মানে বের করার প্রসিডিউরটা তো বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ। এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেন, যেটা কৃতকাজ। কৃতকাজ কত? আয়তনের পরিবর্তন হয় না, কিন্তু টেম্পারেচার পরিবর্তন হয়। তাহলে সি বিন্দুর তাপমাত্রা আলাদা, ডি বিন্দুর তাপমাত্রা আলাদা। হুম, আচ্ছা, এখন সলিউশন তো অনেকগুলো, অনেক প্রকার টেকনিকই আছে, তাই না? এখন আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি, দেখি হয় কিনা। হুম, আমাকে হচ্ছে কৃতকাজ বের করতে, মানে ডাব্লিউ এসি কত, ডাব্লিউ সিডি কত, ডাব্লিউ ডিএ কত, তাই না, এই তিনটা। তাহলে প্রথমে আসে হ্যাঁ। ডাব্লিউ এসি, এটা একটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। আমরা জানি রুদ্রতাপীয় কৃতকাজের ফর্মুলা হচ্ছে এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এটা টিসি মাইনাস টি হবে না? না, টি এ মাইনাস টি সি হবে না? কেন? ওই যে ডাব্লিউ ইকুয়াল টু এন আর হ্যাঁ হ্যাঁ। গামা টি মাইনাস এম ওয়ান মাইনাস টি ওয়ান মাইনাস টি টু, টি এম এন। অ্যাকর্ডিং টু ওই ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারছি। এখন হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। তুমি যদি এই ম্যাথটা করতে যাও, তাহলে তোমার এ বিন্দু তাপমাত্রা লাগবে, সি বিন্দু তাপমাত্রা লাগবে। তুমি সি বিন্দু তাপমাত্রা তো বের করছো একটু আগে, তাহলে একই ভাবে হচ্ছে এ বিন্দু তাপমাত্রা বের করবা, তারপরে বসাইতে হবে। হুম, এখন বসাইতে হলে এখানে এন এর ভ্যালু পাবাটা কোথায়? তবে এটার আমি একটা প্রসিডিউর দেখাই। এটা হচ্ছে যে আমরা জানি এনআরটি মানে কি, পিভি না? তুমি একটা কাজ করতে পারো, জি। সেটা হচ্ছে এনআর দিয়ে গুণ করে দাও। এনআর টি এ মানে কত, পি এ ভি এ। এনআর টি সি মানে কত, পিবি হ্যাঁ। ভিসি, সরি, টি পিসি ভিসি। দেখো তো তুমি হচ্ছে পিসি জানো কিনা, এই যে এটা হচ্ছে পিসি। জানি। ভিসি জানো কিনা, এটা হচ্ছে যে ভিসি, 8 ইন্টু 10 ইনভার্স 4। আবার তুমি হচ্ছে পিএ জানো কিনা, পিএ জানো। আবার হচ্ছে ভিএ জানো কিনা, এই যে হুম এটা হচ্ছে ভিএ। তাহলে দেখো সবগুলো, আবার গামার ভ্যালু 1.4, হুম। তাহলে সবগুলো ভ্যালু কিন্তু আমার জানা। তাহলে এই সূত্র দিয়ে করলে পরে ইজিলি করা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে এরপরে পারছি। যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউসিডি, এটা তো জিরো, এটা তার বলার কোনো প্রশ্ন আক্ষেপ রাখে না। ডাব্লিউসিডি হুম এটা কত হবে, জিরো হবে। আচ্ছা, আমাদের এখন বের করতে হবে ডাব্লিউ ডিএ, এটাও একইভাবে রুদ্রতাপীয় প্রক্রিয়া। হুম। তাহলে হ্যাঁ। একইভাবে আসবে হচ্ছে পিডি এনআর, ভিডি মাইনাস এনআর গামা মাইনাস এ। ওয়ান টিডি থেকে কত হয়েছে, টি এ তে গেছে, তাই না? তাহলে এনআর দিয়ে গুণ করে দিলে হ্যাঁ। পরে আসবে হচ্ছে 1/গামা মাইনাস 1। টিডি মানে হচ্ছে পিডি ভিডি মাইনাস পিএ ভি।
পি এ ভি এ। মেবি তাহলে এ। সবগুলো দেখো, পিডির ভ্যালু আমার জানা, পিডির ভ্যালু জানা, এবং হচ্ছে বুঝলেন? ভিডির ভ্যালু আর ভিসির ভ্যালু তো সমান জানা, পি এ জানা, ভি এ জানা। তাহলে মান বসে দিলে আমি ডাব্লিউ ডি এটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে। তাহলে এখন বলো ওভারঅল যে কৃত কাজ সেটা কত হবে? দুইটা যোগফল মানে একটা তো শূন্য, হ্যাঁ, তাহলে একটা যোগফল। মানে তিনটার যোগফল আর কি, হ্যাঁ, মানে দুইটার যে মোট হ্যাঁ, শূন্য কৃত দুইটা কাজ যোগফল। হবে হচ্ছে ডাব্লিউ এসি প্লাস ডাব্লিউ সিডি প্লাস ডাব্লিউ ডিএ, মানে হচ্ছে এটা তো জিরো, ডাব্লিউ এসি প্লাস ডাব্লিউ ডিএ, হ্যাঁ, যেটা আসছে এই দুটাকে যোগ করলে পরে আমি কৃত কাজ পেয়ে যাব। হুম, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যোগ করলে যেটা পাবো সেটা বলি। যোগ করলে আসলে যেটা পাবো সেটা হচ্ছে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল পাবো। এখন তোমার হুম, মনে আসতে পারে যে যোগ করলে কেন আবদ্ধ অংশের ক্ষেত্রফল পাবো, এটা কি বুঝতে পারছো? কেন? আচ্ছা, এই জিনিসটা তোমাকে একটু এক্সপ্লেন করি। দেখো, যখন আমি ডাব্লিউ এসি বের করতেছি, এই ডাব্লিউ এসিটা আসলে কোনটা? ডাব্লিউ এ সি, ওই যে আপনার এ থেকে সি এর যেটা সেটা না, নাকি আপনার সম্পূর্ণ এসি নিচ রেখা, থেকে এসি উপরে? রেখা এবং কি এই যে হুম, এক্স অক্ষের হ্যাঁ সমান্তরাল ওটাই, সমান্তরাল রেখা, ওটাই এই যে বলতেছিলাম। পুরো এরিয়াটুকুর ক্ষেত্রফল। আবার চিন্তা হ্যাঁ, করো, আরেকটা কালার নেই, ডাব্লিউ দিয়ে এই এই দিয়ে এটা আসলে কত? ওই যে পাশ থেকে ওয়াই অক্ষ থেকে এদিকে ডান দিতে হবে। এই অংশটুকু না, সবুজ অংশটুকু, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, এখন ডাব্লিউ দিয়ে, দেখো, ডি থেকে এতে গেছে, আমরা যদি এভাবে চিন্তা করতাম ডাব্লিউ এডি, সেটা কিন্তু হচ্ছে ডাব্লিউ মাইনাস ডি হইতো, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, তাহলে দেখো, বুঝতে পারছি। আমি যদি এই যে লাল অংশ থেকে, হুম, লাল অংশ থেকে মানে এই গ্রাফের ক্ষেত্রফল যেটা, আবদ্ধ অংশের ক্ষেত্রফল, সেটা আসলে কত, সেটা আমি পাবো তখন যখন এই লাল অংশ থেকে, হ্যাঁ, এই লাল অংশ থেকে সবুজ অংশটা বাদ দিব। তার মানে হচ্ছে ডাব্লিউ এসি থেকে ডাব্লিউ এডিটা বাদ দিব, ডাব্লিউ এডিটা বাদ দিব। এখন ডাব্লিউ এডি হচ্ছে কি মাইনাস দিয়ে না, তার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। কারণ আসলে যোগ করলো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি মানে বিয়োগই করছো, ঠিক আছে। হুম, তো বিয়োগ করে আলটিমেটলি আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা চলে আসছে, দ্যাট মিনস এই অংশটুকু, এই যে ভেতরের যে অংশটুকু, এটাই হচ্ছে আমার কৃত কাজ। আচ্ছা, আমরা নেক্সট আলোচনায় যাই। নেক্সট হচ্ছে বুঝতে আমরা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন রিলেটেড ম্যাথ গুলো করবো। তো এখান থেকে একটা টাইম তো মনে খুব হয় আবার শেষ হয়ে যাবে। আহ হ্যাঁ, আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রবলেম করব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 কেজি আইস আছে, হ্যাঁ, সে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 কেজি আইস আছে। এটাকে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। হুম, তাহলে এন্ট্রপি টোটাল পরিবর্তন কত, এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ। কিভাবে করবো এটা? প্রথমে ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ আছে ওটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিব।
পরে 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিব, পরে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নিব। এভাবে তাহলে করতে এখানে আমার হবে। স্টেপ কয়টা? স্টেপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে 4টা জিরো মনে ডিগ্রি হয়। সেন্টিগ্রেড তাপমাত্রা আইসকে, এখানে হচ্ছে হুম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়াটারে কনভার্ট করবে। মানে এখানে শুধুমাত্র তার স্টেট, তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, তার অবস্থার পরিবর্তন হবে। হুম। তারপর যে স্টেপ টু হচ্ছে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়াটার যেটা আছে, এটাকে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়াটারে কনভার্ট করবো। Yes, অর্থাৎ এখানে অবস্থার পরিবর্তন হবে না, শুধুমাত্র তাপের পরিবর্তন হবে। এরপর স্টেপ থ্রি হচ্ছে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়াটারকে আমরা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসে কনভার্ট করবো। অর্থাৎ এখানে শুধুমাত্র স্টেটের পরিবর্তন ঘটবে, অবস্থার পরিবর্তন ঘটবে, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, এখন আমাকে বলো যে আহ, একটা পদার্থ যখন ধরো যে অবস্থার পরিবর্তন ঘটে, আমার কথা কি বুঝতে পারতেছো? জি জি। আচ্ছা, ধরো যে কঠিন থেকে তরলে গেল, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাপমাত্রাটা স্থির থাকে তখন। হুম। মানে গলনাঙ্কে ধরো যে T1টা হচ্ছে গলনাঙ্ক। যে ml/t হয় আর কি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, যে যে প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে এমএলএফ। এফ থেকে হ্যাঁ। ফিউশন, গলনের জন্য যতটুকু তাপ, লেটেন্ট হিট অফ হুম। ফিউশন, একটি সুপ্ত সেটাকে তাপ। ভর দিয়ে যোগ করলে যতটুকু তাপের প্রয়োজন সেটাকে আমরা পাবো। এখন এই সিস্টেমটা এই পরিমাণ কাজ করতেছে কতটুকু তাপমাত্রায়? T1 তাপমাত্রায়। তাহলে আমরা জানি এন্ট্রপির ফর্মুলা হচ্ছে U/T1, মানে হচ্ছে সহজ কথায় এমএলএফ বাই কত? টি ওয়ান। T1। হ্যাঁ, জি। এখন মনে করো যদি এরকম হয়, তরল থেকে গ্যাসে কনভার্ট হয়েছে, হ্যাঁ, হুম। তখন কি রকম হবে? তখন T2 কে ধরতে হবে কি স্ফুটনাঙ্ক। হুম। হ্যাঁ, তাহলে কিউ ইকুয়াল টু তখন কি হবে? MLV। ভি হচ্ছে ল্যাটেন্ট হিট অফ জি। ভ্যাপোরাইজেশন, এলভি যেটা, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ এগুলো কি ভ্যাপোরাইজেশন। কোশ্চেনে দেওয়া থাকে নাকি মুখস্থ করা লাগবে ভাই? হ্যাঁ, পানির ক্ষেত্রে মুখস্থ করতে পানির হবে। ক্ষেত্রে যে 3 3 6 × 10⁵ এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে হচ্ছে দেওয়া থাকে, ঠিক আছে? কোশ্চেন দেওয়া থাকে। আপেক্ষিক আর ফুটো তাপের একক আমি কোশ্চেনটা জুল বুঝি পার নাই, আবার কেজি, বলো। মানে এলএফ এর একক। এলএফ এর একক কি হবে? জুল পার কেজি। হুম। আচ্ছা। এখান থেকেই পাচ্ছ, কিউর একক জুল না, এটার একক তো জুল। কিউর একক হচ্ছে জুল, হুম হুম, এটার একক কেজি। তাহলে অবশ্যই ফিউশনের একক হবে জুল পার কেজি। ঠিক তাহলে আছে। এটা হবে জুল পার কেজি পার কেলভিন, এন্ট্রপির একক। তাহলে কিভাবে চিন্তা করে এমএলভি আর এসটা কি আসবে? এসটা আসবে হচ্ছে Q/T2, তার মানে MLV/T2। হুম। তো এটা হচ্ছে এন্ট্রপির হিসাব দেখাইলাম শুধুমাত্র যখন অবস্থার পরিবর্তন ঘটে। আচ্ছা, এবার চিন্তা করো যখন তাপমাত্রার পরিবর্তন হয়, মানে অবস্থাটা ফিক্স থাকে, শুধুমাত্র বস্তুর তাপমাত্রাটা চেঞ্জ হয়। হ্যাঁ, একটা বস্তুর তাপমাত্রা ধরো যে mkg ভরের, একটা বস্তুর তাপমাত্রা θ1 থেকে কত হয়েছে, θ2 তে কনভার্ট হয়েছে, হুম। তাহলে বস্তু কতটুকু তাপ শক্তি শোষণ করে? ওই যে MS লন কিউ ইকুয়াল থিটা টু টু এম বাই এস থিটা ওয়ান। ডেল থিটা। হ্যাঁ। ঠিক আছে, MS ডেল থিটা। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে, এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এ, এখানে হচ্ছে এসটাকে ইন্টিগ্রেশন করে বের করতে হয়, ঠিক আছে? কারণ এখানে ডিটি লন আসে ইকুয়াল না। টু হচ্ছে MS ডিটি, তাপমাত্রা তো চেঞ্জ হয় এখানে। হ্যাঁ। হ্যাঁ, MS ডিটি। তাহলে ডিকিউ/টি কে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি যদি MS ডিটিটা বসাই দিই, তাহলে MS তো কনস্ট্যান্ট, ডিটি
বাই টি, T1 থেকে T2 হয়েছে, তাহলে কত আসলে MS লন T2 বাই T1। এখানে এমটা কি, মানে বস্তুর ভর, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে। হুম। পানির ক্ষেত্রে কত? পানির ক্ষেত্রে হচ্ছে 4200। স্পেসিফিক হিট অফ ওয়াটার 4200 হ্যাঁ, কত জুল জুল পার পার কেলভিন কেজি পার পার কেজি কেলভিন। নাকি? ওকে, আচ্ছা। তাহলে এটা দেখাইলাম হচ্ছে বস্তুর যখন তাপমাত্রা অবস্থাটা সেম থাকে, তাপমাত্রার পরিবর্তন হয় তখন এন্ট্রপির পরিবর্তন। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু এই এস দিয়ে হচ্ছে এন্ট্রপি বুঝাচ্ছি, আর এই এস দিয়ে কিন্তু স্পেসিফিক হিট বুঝাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটার মধ্যে আবার পেঁচ লাগাও না, হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি। এখানে হচ্ছে আমরা এম ইকুয়াল টু ধরছি হচ্ছে 5 কেজি, ঠিক আছে। তো এম ইকুয়াল টু 5 কেজি ধরছি। তাহলে বলো S1 কত আসবে? S1 আসবে হচ্ছে MLF বাই T1। হ্যাঁ, এম হচ্ছে 5 কেজি, এলএফ কত? 3,36,000। ঠিক আছে, এই মানটা পানির জন্য যেহেতু মুখস্থ রাখতে পারো। আর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানুষের 273 কেলভিন। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ। S1টা পেয়ে গেল। একইভাবে চিন্তা করো S3টা কত হবে? MLV বাই T2। তার ঠিক। মানে হচ্ছে 5 কেজি ইন্টু LV, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন ইন কেস অফ ওয়াটার হচ্ছে 22,86,000। 22 লক্ষ 82 নাকি ছিয়াশি হাজার। 26? 86 না, 22,86,000। অনেকদিন আগে করছিলাম, খেয়াল নাই। আর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, সরি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 373 কেলভিন। এখন বলো হুম। S2 কত হবে? জিরো ওই ডিগ্রি যে সেন্টিগ্রেড এম এ, তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়াটারে পরিবর্তন করলে এন্ট্রপির পরিবর্তন। ওই যে এম এস লন টি বাই টি অন। MS লন টি T2 বাই টি বাই অন। T1 মানে পাঁচ আর কেজি ইন্টু পানির স্পেসিফিক হিট হচ্ছে 4200। 4200 লন 373/273। হুম। তাহলে বলো টোটাল এন্ট্রপির পরিবর্তন কত হবে? এই তিনটাকে এগুলো যোগফল। যোগ করে দেবো। তা কিভাবে তোমাকে যদি স্টেপ কোনো ক্ষেত্রে 4টা হইলে বা 5টা হইতে পারে, হুম, 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 হুম। বুঝতে সবগুলো পারছি, স্টেপকে যোগ করে দিতে হবে, টোটাল এন্ট্রপির পরিবর্তন আমরা পেয়ে যাবো। বুঝতে পারছি।